আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 6 ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এই অধ্যায়ের আজকের লেকচার 7 এ সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব সর্টিং এবং ইন্ডেক্সিং সম্পর্কে। তো শুরুতে কথা বলবো সর্টিং সম্পর্কে। সর্টিং মানে হচ্ছে সাজানো, ঠিক আছে? এখন প্রশ্ন হতে পারে স্যার আমরা কি সাজাবো? তো বেসিক্যালি আমরা জানি ডেটাবেজের মধ্যে টেবিল বা ফাইল থাকে। যখন আমরা কোনো টেবিলের রেকর্ডগুলোকে কোনো নির্ধারিত ফিল্ড অনুসারে সাজাই সেটাকে বলা হচ্ছে সর্টিং। তো ব্যাপারটা তোমাদেরকে আমি একটু বুঝাই দিই। ধরো আমরা এখানে একটা টেবিল আঁকলাম। এই টেবিলের মধ্যে মনে করো রো আছে হচ্ছে 4টা এবং কলাম আছে হচ্ছে ধরো 3টা। এবং আমরা জানি ডেটাবেজের ক্ষেত্রে আমরা এই রোগুলোকে কি বলি? রোগুলোকে আমরা বলি রেকর্ড। কি বলি? রেকর্ড, ঠিক আছে? এবং এই যে কলাম আছে না, এই কলামগুলোকে আমরা ডেটাবেজের ক্ষেত্রে কি বলি? ফিল্ড বলি, ঠিক আছে? কি বলি? ফিল্ড বলি। তাহলে এখানে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যখন আমরা কোনো টেবিলের রেকর্ডগুলোকে কোনো নির্ধারিত ফিল্ড অনুসারে সাজাই সেটাকে বলা হচ্ছে সর্টিং, ঠিক আছে? ওকে। তো সর্টিং তুমি দুইভাবে করতে পারবে। একটা অ্যাসেন্ডিং অর্থাৎ ঊর্ধ্বক্রম, অর্থাৎ যে ফিল্ড অনুসারে তুমি রেকর্ডগুলোকে সাজাবা সে ফিল্ডের ডেটাগুলোকে তুমি যদি ছোট থেকে বড় আকারে লিখো সেটা হচ্ছে তোমার অ্যাসেন্ডিং। আর অন্যটা হচ্ছে ডিসেন্ডিং। ডিসেন্ডিং মানে হচ্ছে যে ফিল্ডের উপর ভিত্তি করে তুমি রেকর্ডগুলোকে সাজাবা সেই ফিল্ডের ডেটাগুলো তুমি যদি বড় থেকে ছোট আকারে সাজাও সেটাকে বলা হচ্ছে ডিসেন্ডিং, ঠিক আছে? তার মানে অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড়, ডিসেন্ডিং হলো তোমার বড় থেকে ছোট, ঠিক আছে? তো এই জিনিসটা আশা করি হচ্ছে আমরা বুঝলাম। এরপর এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে যেটা থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, বা যে লাইনটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে এমসিকিউর জন্য। সেটা হচ্ছে তোমার এই লাইনের মধ্যে বলা হচ্ছে ম্যামো হাইপারলিংক ও এল এই ফিল্ডে সর্টিং হয় না। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই যে আমরা এখানে ফিল্ড দেখতে পাচ্ছি, আমরা জানি বিভিন্ন ফিল্ডে হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা থাকে, ঠিক আছে? কোনো ফিল্ডে তুমি রোল নাম্বার, কোনো ফিল্ডে আইডি, কোনো ফিল্ডের নাম, কোনো ফিল্ডে অ্যাড্রেস, কিংবা কোনো ফিল্ডে লিংক, কিংবা কোনো ফিল্ডে অডিও ভিডিও ছবি। তো তুমি চাইলে হচ্ছে বিভিন্ন ফিল্ডে বিভিন্ন কিছু রাখতে পারবা, বিভিন্ন টাইপের ডেটা তুমি রাখতে পারবা, ঠিক আছে? এখন কোনো ফিল্ডে যদি ম্যামো থাকে, ম্যামো বলতে বোঝাচ্ছে লং টেক্সট, ঠিক আছে? তাহলে কোনো ফিল্ডে যে ডেটা আছে সেগুলো হচ্ছে লং টেক্সট, অনেকটা ব্যাখ্যা আর কি, হ্যাঁ, ব্যাখ্যা বা স্টেটমেন্ট। কিংবা কোনো ফিল্ডে হচ্ছে লিঙ্ক আছে, কিংবা কোনো ফিল্ডে ছবি, অডিও, ভিডিও, গ্রাফ ইত্যাদি টাইপের ডেটা আছে। যদি কোনো ফিল্ডে ছবি, অডিও, ভিডিও, গ্রাফ ইত্যাদি টাইপের ডেটা থাকে ওই রকম ফিল্ডকে আসলে বলা হয় ওএলই ফিল্ড। কি বলা হয়? ওএলই ফিল্ড। এটার পূর্ণরূপ হচ্ছে অবজেক্ট অবজেক্ট লিঙ্কিং লিঙ্কিং অ্যান্ড অ্যান্ড এমবেডিং, ঠিক আছে? এমবেডিং। ওকে। তো যদি কোনো ফিল্ডে ছবি, অডিও, ভিডিও কিংবা গ্রাফ ইত্যাদি টাইপের থাকে সে ধরনের ফিল্ডকে আমরা বলি ওএলই ফিল্ড। তো মূলত এই 3 ধরনের ফিল্ডে হচ্ছে সর্টিং করা যায় না। এমসিকিউতে প্রশ্ন আসতে পারে কোন ধরনের ফিল্ডে সর্টিং করা যায় না? আমরা বলবো ম্যামো, এরপর হাইপারলিংক, আর একটা হচ্ছে ওএলই ফিল্ড, ঠিক আছে? ওকে। এরপর আরেকটা বিষয় তোমরা জেনে রাখো সেটা হচ্ছে এক বা একাধিক ফিল্ডের উপর সর্টিং করা যায়। ওকে। এক বা একাধিক ফিল্ডের উপরে তুমি চাইলে সর্টিং করতে পারবা, তবে এই 3 ধরনের ফিল্ডে হচ্ছে সর্টিং করা যায় না: ম্যামো, হাইপারলিংক ও এল ই ফিল্ড, ঠিক আছে? ওকে, এবার চলো আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর যে ব্যাপারটা সেটা সরাসরি এক্সাম্পলের সাহায্যে দেখি। তো দেখো ডেটাবেজের মধ্যে রেজাল্ট নামের একটা টেবিল আছে, হ্যাঁ, রেজাল্ট নামের একটা টেবিল আছে, এটা ডেটাবেজের মধ্যে আছে, খেয়াল রাখবা। এটা হচ্ছে তোমার কোথায় আছে? এটা ডেটাবেজে আছে, ঠিক আছে? ডেটাবেজে এই টেবিলটা আছে। এখন এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে তুমি সর্টিং করার পরে যে ফাইলটা পাবা সেটা হচ্ছে আউটপুট একটা ফাইল, ঠিক আছে? অর্থাৎ অ্যাসেন্ডিং করো কিংবা তুমি ডিসেন্ডিং করো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর পরে তুমি যে ফাইলটা পাবা সেটা হচ্ছে একটা আউটপুট ফাইল, যেটা ডেটাবেজে জমা হবে না, বা ডেটাবেজে হচ্ছে নতুন করে ওই ফাইলটা থাকবে না। ডেটাবেজে কিন্তু এই মূল ফাইলটাই থাকবে, রেজাল্ট টেবিল, এই ফাইলটাই কিন্তু থাকবে, এই টেবিলটাই থাকবে। আমি যদি এই টেবিলটাকে মানে সর্টিং করি,
অর্থাৎ এই টেবিলের রেকর্ডগুলোকে যদি আমি কোনো একটি ফিল্ডের উপর ভিত্তি করে সাজাই, সেক্ষেত্রে আমি যে আবার আউটপুটটা পাবো, যে টেবিলটা আমি পাবো, সেটা হচ্ছে সাময়িক সময়ের জন্য। ঠিক আছে? অর্থাৎ সাময়িক সময়ের জন্য আমি ওই টেবিলটা দেখতে পাবো, কিন্তু তারপরে সেটা আবার চলে যাবে। ঠিক আছে? অর্থাৎ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করার পর, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর পরে যে টেবিলটা আমরা দেখি, সেটা কিন্তু সাময়িক সময়ের জন্য, কিন্তু ডেটাবেজে হচ্ছে মূলত এই ফাইলটাই থাকবে। বুঝছো? এগুলো কিন্তু সাময়িক সময়ের জন্য আমরা আউটপুট আকারে দেখতে পাবো। ওকে, তো আমি ধরো এই রেজাল্ট টেবিলের যে রেকর্ডগুলো আছে, আমি সেগুলোকে জিপিএ যে ফিল্ড আছে সেই ফিল্ডের উপর ভিত্তি করে আমি সাজাবো। তো প্রথমে আমি অ্যাসেন্ডিং করব, অর্থাৎ সব থেকে কম জিপিএ থেকে শুরু করে আমি বড়র দিকে যাব। তো দেখো 2.5, এই যে 2.5, তারপর 3.7, 3.7, এরপর 4.5, 4.5। তো এভাবে আমি কি করলাম, সাজালাম। অর্থাৎ এই যে জিপিএ যে ফিল্ডটা আছে সেই ফিল্ডের ডেটাগুলোকে আমি ছোট থেকে বড় আকারে সাজালাম। সাজানোর পরে কি হচ্ছে দেখো, রেকর্ডগুলোর মধ্যে একটা পরিবর্তন আসছে। কারণ শুরুতে এই যে 2.50 এই ডেটা যেটা দেখতে পাচ্ছ, সেই ডেটা হচ্ছে যে রেকর্ডে আছে সেটা কিন্তু আগে চলে আসছে। এই যে এই রেকর্ডটা আগে চলে আসছে। তারপর 3.70 যেই ডেটা, সেই ডেটা হচ্ছে যে রেকর্ডে আছে সেটা কিন্তু আগে চলে আসছে। এভাবে 4.50 যে ডেটা, সেই ডেটা যে রেকর্ডে আছে সেটা কিন্তু সবার শেষে চলে গেছে। ঠিক আছে? তার মানে সর্টিং করার পরে তুমি দেখবা, সর্টিং করার পরে তুমি যে আউটপুটটা পাবা, অর্থাৎ আউটপুটের যে টেবিলটা তুমি দেখবা, আউটপুটে যে টেবিলটা তুমি দেখবা, তো বেসিক্যালি সেই টেবিলে তুমি দেখবা টেবিলের ক্রমিক নাম্বারের পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে ছিল 101, 102, 103, কিন্তু এখানে 102, 103, 101, এভাবে টেবিলের ক্রমিক নাম্বারের কি হয়, পরিবর্তন হয়। বুঝছো বিষয়টা? আচ্ছা, এরপর দেখো, এরপর হচ্ছে যদি আমরা ডিসেন্ডিং করি, ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট আকারে সাজানো। সো আমরা সব থেকে বেশি জিপিএ থেকে সব থেকে কম জিপিএ এর দিকে যাব। তাহলে সব থেকে বেশি হচ্ছে 4.50, তারপর 3.70, তারপর হচ্ছে 2.50। এভাবে যদি আমরা জিপিএ এর ডেটাগুলোকে সাজাই, সেক্ষেত্রে দেখো রেকর্ডগুলো পরিবর্তন হয়ে যাবে। 4.50 এখানে যেমন আছে তেমনই আছে, কিন্তু 3.70 এই ডেটা হচ্ছে যে রেকর্ডে আছে সে রেকর্ডটা হচ্ছে আগে চলে আসছে। ঠিক আছে? এরপর 2.50 এই ডেটা হচ্ছে যে রেকর্ডে আছে, অর্থাৎ এই রেকর্ডটা কিন্তু এখন শেষে চলে গেছে। ঠিক আছে? তো এক্ষেত্রেও দেখো তুমি ক্রমিক নাম্বারের কিন্তু পরিবর্তন আসছে। তার মানে আমরা সর্টিং করার পরে দেখতে পাই আমাদের সর্টেড ফাইল যেটা আছে, অর্থাৎ আউটপুটে আমরা যে টেবিলটা দেখি, সেই টেবিলে কিন্তু ক্রমিক নাম্বারের একটা পরিবর্তন আমরা দেখতে পাই। ওকে, তো আশা করি তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার। এবং মনে রাখবা, সর্টিং করার পরে তুমি যে ফাইলটা বা যে টেবিলটা তুমি দেখবা, সেই টেবিলটা কিন্তু ডেটাবেজে জমা হবে না, এটা সাময়িক সময়ের জন্য। ডেটাবেজে কিন্তু মূল টেবিলটাই থাকবে বা মূল ফাইলটাই থাকবে। ওকে, ফাইল এবং টেবিল কিন্তু একই কথা, এটা মাথায় রাখবা। এরপর দেখো, এরপর হচ্ছে আমরা এখানে সর্টিং সম্পর্কে কয়েকটা বিষয় একটু জেনে নিব। শুরুতে সর্টিং জিনিসটা কি সেটা বলা আছে, সেটা হচ্ছে সর্টিং হলো যখন টেবিলের রেকর্ডগুলোকে কোনো নির্ধারিত ফিল্ড অনুসারে সাজানো হয়, যেটা আগেই তোমাদেরকে বলে আসছি আমি। এরপর সর্টিং এর ফলে ডেটা খুঁজে বের করতে সহজ হয়। আমি একটা বড় টেবিল থেকে খুব সহজেই আমি কিন্তু ডেটা খুঁজে বের করতে পারবো। ঠিক আছে? রেকর্ডগুলো খুব সহজেই খুঁজে বের করতে পারবো। যেমন আমি চাচ্ছি একটা টেবিল থেকে, একটা টেবিলের মধ্যে স্টুডেন্টের রেজাল্ট দেওয়া আছে। হুম, তো আমি চাচ্ছি ওই টেবিল থেকে যে স্টুডেন্টদের জিপিএ সব থেকে কম তাদেরকে আগে দেখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি সর্টিং এর ফলে সেটা খুব সহজেই দেখতে পারবো। ঠিক আছে? অর্থাৎ দেখা যাচ্ছে যে একদম মূল টেবিলের একদম শেষের দিকে হচ্ছে সব থেকে কম জিপিএ যারা পাইছে তাদের হচ্ছে রেকর্ডগুলো আছে একদম টেবিলের সব থেকে শেষের দিকে। ঠিক আছে? কিন্তু সর্টিং করার ফলে আমি কিন্তু সব থেকে কম জিপিএ প্রাপ্ত স্টুডেন্টদেরকে আগে দেখতে পারবো। সো এটার ফলে যেটা হয়, ডেটা আমরা খুব সহজেই হচ্ছে কি, আমরা ডেটা খুঁজে বের করতে পারি। এরপর ডেটাবেসে কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন করলে সর্টেড ফাইল আপডেট হয় না। গুরুত্বপূর্ণ তথ্য এটা, এই তথ্যটা গুরুত্বপূর্ণ। দেখো, ধরো তুমি সর্টিং করার পরে যে আউটপুটটা তুমি দেখো,
সে আউটপুটটা দেখা অবস্থায় যদি মূল টেবিলে নতুন কোনো রেকর্ড যদি সংযুক্ত করা হয়, তাহলে নতুন রেকর্ড যেটা সংযুক্ত করা হয়েছে তুমি কিন্তু সেটা তখন দেখবা না। ঠিক আছে? হ্যাঁ, দেখতে পারবা কখন? যখন তুমি আবার পুনরায় সর্টিং করবা। ঠিক আছে? তার মানে আমি সর্টিং করার পরে যে আউটপুটটা দেখতে পাচ্ছি, সে আউটপুট দেখা অবস্থায় মূল টেবিলে কিংবা মূল ফাইলে যখন নতুন রেকর্ড সংযুক্ত করা হচ্ছে, সেই জিনিসটা আমি কিন্তু দেখতে পারবো না। যদি আমার সেটা দেখতে হয় সেক্ষেত্রে আমার পুনরায় সর্টিং করতে হবে। তার মানে এই যে এখানে বলা হচ্ছে ডেটাবেজে কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন করলে সর্টেড ফাইল, অর্থাৎ যে আউটপুটটা আমি মানে এখন দেখছি, সে আউটপুটটা কিন্তু অটোমেটিক্যালি আপডেট হবে না। ঠিক আছে? ওকে। এরপর সর্টিং এর ফলে মূল ডেটা ফাইলে রেকর্ড নং পরিবর্তন হয়। বিষয়টা কিন্তু আবার তুমি গোলাই ফেলিও না। হ্যাঁ, মানে এখানে বলা হচ্ছে সর্টিং এর ফলে মূল ডেটা ফাইলে রেকর্ড নং পরিবর্তন হয় বলতে, এই যে সর্টিং করার পরে তুমি যে আউটপুটটা দেখতে পাচ্ছ, সে আউটপুটে তুমি দেখবা রেকর্ডের নম্বরগুলো পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু মূল ডেটা ফাইলে কিন্তু রেকর্ড নংটা ঠিকই আছে। কথা বুঝছো? আমি একটু তোমাদেরকে আবার বলি, যদি এটা বুঝাই আসছি। সেটা হচ্ছে এই যে তুমি সর্টিং করার পরে এই টেবিলটা তুমি দেখতে পাচ্ছ। সো এই টেবিলের মধ্যে কিন্তু রেকর্ড নং পরিবর্তন হয়ে গেছে। এই টেবিলে কিন্তু রেকর্ড নং পরিবর্তন হয়ে গেছে সর্টিং করার পরে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আউটপুট ফাইল। এটা হচ্ছে আমাদের একটা আউটপুট ফাইল। ঠিক আছে? তো কিন্তু মূল ডেটা ফাইলে রেকর্ড নং এর পরিবর্তন হয় না। ঠিক আছে? মূলত মূল যে ফাইলটা আছে, মূল যে টেবিলটা আছে, সেটাকে হচ্ছে মূলত আমরা মানে সর্টিং করার মাধ্যমে আমরা যেটা পাচ্ছি সেখানেই হচ্ছে রেকর্ড নংগুলো পরিবর্তন হচ্ছে। মূল টেবিলটা কিন্তু ঠিকই আছে। ওকে, তো আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার। তো এরপর দেখো, রেকর্ডগুলো সাজানোর জন্য তুলনামূলক বেশি সময়ের প্রয়োজন হয়। যেমন কোনো টেবিলে, ফর এক্সাম্পল কোনো টেবিলে হচ্ছে রেকর্ডের সংখ্যা আছে 500টা কিংবা 400টা, তাহলে 400টা রেকর্ড যে সাজাবে সর্টিং করার মাধ্যমে, ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট আকারে যে 400টা রেকর্ড সাজাবে, এটার জন্য একটা মোটামুটি অনেক সময়ের প্রয়োজন হবে। ঠিক আছে? ওকে। তো এখন দেখো, এরপরে আমরা যাচ্ছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কিছু যদি না বুঝো, তাহলে কমেন্টে একটু জানাই দিও। আমি সেই বিষয়টা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদেরকে আবার ক্লিয়ার করে দিব। ওকে, এবার আমরা পড়বো হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং জিনিসটা কি একটু দেখবা। ইন্ডেক্সিং হচ্ছে মূলত মূল টেবিল অপরিবর্তিত রেখে, মূল টেবিল অপরিবর্তিত রেখে, ঠিক আছে, অপরিবর্তিত রেখে ডেটা টেবিলের রেকর্ডগুলোকে কোনো নির্ধারিত ফিল্ড অনুসারে সাজানো। তাহলে মূল টেবিলটা অপরিবর্তিত রেখে ডেটা টেবিলের রেকর্ডগুলোকে কোনো নির্ধারিত ফিল্ড অনুসারে সাজানো। বিষয়টা তোমাদেরকে আমি বুঝাই। দেখো, আমি তোমাদেরকে বলছিলাম সর্টিং করার ক্ষেত্রে সর্টিং এর ফলে কিন্তু ডেটাবেজে নতুন ফাইল ক্রিয়েট হয় না। সর্টিং করার ফলে ডেটাবেজে কিন্তু নতুন ফাইল ক্রিয়েট হয় না, অর্থাৎ মূল ফাইলটাই থাকে। সর্টিং করার পরে আমরা আউটপুট ফাইল পাই, অর্থাৎ আউটপুট দেখতে পাই। ঠিক আছে? তবে সেটা সাময়িক সময়ের জন্য, যতক্ষণ আমি দেখতে চাইবো ততক্ষণ, এরপরে কিন্তু সেটা ভ্যানিশ হয়ে যাবে, চলে যাবে। তার মানে সর্টিং করার ফলে কিন্তু নতুন ফাইল ক্রিয়েট হচ্ছে না, কিন্তু ইন্ডেক্সিং এর ক্ষেত্রে আমাদের নতুন ফাইল কিন্তু ক্রিয়েট হয়। তো ব্যাপারটা খেয়াল রাখবা। যেমন ধরো, ডেটাবেজে এই টেবিলটা আছে, এখন আমি এই টেবিলের পাশাপাশি এই টেবিলের জন্য আমি একটা আবার ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করব। এখন প্রশ্ন হচ্ছে, স্যার কেন এটা? কারণ হচ্ছে এটা তো একটা ছোট টেবিল। যদি মনে করো বড় একটা টেবিল হয়, ফর এক্সাম্পল তোমার কলেজের স্টুডেন্ট আছে 500 জন। তো এখন 500 জনের জন্য যদি একটা একটা টেবিল তৈরি করা হয়, ডেটাবেসে যদি একটা ফাইল তৈরি করা হয়, তাহলে 500 জনের জন্য হচ্ছে 500টা কি থাকবে? রেকর্ড থাকবে। ঠিক আছে? যেমন আমাদের এসএসসি রেজাল্ট, এসএসসি রেজাল্ট হচ্ছে তোমাদের সময়ে যারা দিল, ফর এক্সাম্পল তোমাদের সময় হচ্ছে 12 লাখ পরীক্ষার্থী হচ্ছে এসএসসি পরীক্ষা দিছে। তাহলে এই 12 লাখ পরীক্ষার্থীর হচ্ছে ডেটাবেজ আছে না? তোমাদের যেই সেশনটা, সেই সেশনে হচ্ছে যে 12 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিছে,
ডেটাবেজে সবার হচ্ছে কি আছে, তথ্য আছে, ঠিক আছে। এখন 12 লাখ পরীক্ষার্থী থেকে যদি তুমি সেটাকে হচ্ছে সর্টিং করতে চাও, অর্থাৎ অ্যাসেন্ডিং কিংবা ডিসেন্ডিং করতে চাও, তাহলে এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, কারণ সবগুলোকে সাজাইতে মানে প্রচুর টাইম লাগবে, ঠিক আছে। তো ধরো তোমাদের কলেজে 500 জন হচ্ছে স্টুডেন্ট আছে, এই 500 জন, আমি 500 এটাকে 500 জন্য লিখে দিচ্ছি, বুঝছো, 500 জন। এখন 500 জন শিক্ষার্থীর যে টেবিলটা বা যে ফাইলটা আছে, এই ফাইলটাকে তুমি যদি সর্টিং করতে চাও, সম্পূর্ণ ফাইলটাকে, তাহলে এই রেকর্ডগুলোকে সাজাইতে অনেক সময় লাগবে না? লাগবে। তো এখন আমরা সময়টা সেভ করার জন্য, খুব দ্রুত তথ্য খুঁজে বের করার জন্য, এই 500 জনের যেই টেবিলটা আছে সেই টেবিলটার পাশাপাশি ওই টেবিলের জন্য একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করে রাখবো। তাহলে যেটা হবে, আমরা ইন্ডেক্স ফাইলের সাহায্যে খুব দ্রুত আমরা তথ্য খুঁজে বের করতে পারবো। কিভাবে দেখো ব্যাপারটা, এটা তো ছোট টেবিল, ঠিক আছে। এটা বড় বড় টেবিলের ক্ষেত্রে এই কাজটা করা হয়। বড় টেবিলের ক্ষেত্রে ওই টেবিলের পাশাপাশি একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করে রাখা হয়, যাতে করে বড় টেবিল থেকে তথ্য খুব সহজে খুঁজে বের করা যায়, বুঝছো। দেখো ব্যাপারটা, তো এটা হচ্ছে রেজাল্ট টেবিল। আমরা জিপিএ যে ফিল্ডটা আছে সেই ফিল্ডের উপর ভিত্তি করে মূল টেবিলটাকে হচ্ছে আমরা কি করব, অপরিবর্তিত রাখবো। অপরিবর্তিত রেখে এই জিপিএ ফিল্ডের উপর ভিত্তি করে আমরা কি করব, একটা ইন্ডেক্স ফাইল তৈরি করব, ঠিক আছে। আমরা কি করব, একটা ইন্ডেক্স ফাইল তৈরি করব। তাহলে দেখো, ইন্ডেক্সিং হলো মূল টেবিল অপরিবর্তিত রেখে ডেটা টেবিলের রেকর্ডগুলোকে কোনো নির্ধারিত ফিল্ড অনুসারে সাজানো। তাহলে আমরা এই মূল টেবিলটা অপরিবর্তিত রাখবো, এই টেবিলের রেকর্ড যেগুলো আছে সেগুলোকে আমি জিপিএ ফিল্ডের উপর ভিত্তি করে সাজাবো। কিভাবে দেখো, তো সেক্ষেত্রে আমি জিপিএ এর মাধ্যমে সাজালাম, ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট, তুমি যেভাবে ইচ্ছা সাজাইতে পারো। এবং পাশাপাশি আমি যেটা করলাম সেটা হচ্ছে, এই যে আমি যখন জিপিএ ফিল্ডের মাধ্যমে রেকর্ডগুলোকে সাজাচ্ছি, এই রেকর্ডগুলোর কিন্তু আমি এখানে একটা পয়েন্টার দিচ্ছি, ঠিক আছে, যার মাধ্যমে আমরা রেকর্ডগুলোকে খুঁজে বের করতে পারবো। যেমন 2.50, 2.50 এটা কোন রেকর্ডে আছে, এটা হচ্ছে এই যে সেকেন্ড রেকর্ডে আছে, তাই না, সেকেন্ড রেকর্ডে এটা আছে। তো এটা হচ্ছে রো 2 দিলাম, একটা পয়েন্টার আমি দিলাম যে কিভাবে আমি আসলে রেকর্ডটাকে খুঁজে পাবো। 2.5 বলতে কোন রেকর্ডকে কিংবা কোন রোকে বোঝাচ্ছে, ঠিক আছে। তুমি চাইলে এখানে যে কোনো নাম দিতে পারো, এটা তোমার ব্যক্তিগত স্বাধীনতা। এরপর 3.7, যেহেতু আমি ছোট থেকে বড় আকারে সাজাইছি, 3.70 এই ডেটা হচ্ছে কোন রেকর্ডে, এটা হচ্ছে তৃতীয় রেকর্ডে, এটাকে আমি রো 3 দিলাম, ঠিক আছে। এরপর 4.50 এটা হচ্ছে কোন রেকর্ডে, প্রথম রেকর্ডে, এটাকে হচ্ছে আমরা দিলাম, এটা প্রথম রেকর্ড না, তাহলে প্রথম এটা 1 হবে, ঠিক আছে, ভুলে এখানে 4 চলে আসছে। তাহলে 4.50 এই ডেটা হচ্ছে প্রথম রেকর্ডে আছে, আমি রো 1 দিলাম, ঠিক আছে। তো এভাবে যখন তুমি একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করবা, ফর এক্সাম্পল 500 জন শিক্ষার্থীর জন্য তুমি এভাবে করে একটা ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করছো, তো তখন যেটা হবে, তোমার হচ্ছে তথ্য খুঁজে বের করতে সহজ হবে, কারণ এটাকে সর্টিং করতে গেলে অনেক সময় লাগবে, কারণ এখানে ডেটা বেশি, ঠিক আছে। সো যেহেতু এখানে ডেটা বেশি, এটাকে সর্টিং করতে গেলে সময় বেশি লাগবে, কিন্তু ইন্ডেক্স ফাইলে কিন্তু ডেটা কম। তো সেক্ষেত্রে ইন্ডেক্স ফাইল থেকে আমি যখন মানে তথ্যটা খুঁজে বের করব, সেক্ষেত্রে আমি সেটার সাহায্যেই মূল ফাইল থেকে আমি তার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। যেমন ধরো, ইন্ডেক্স ফাইল থেকে আমি সার্চ করে দেখলাম যে 3.70, 3.70 তার আসলে রেকর্ডটা কি, ঠিক আছে, বা 3.70 এটা আমি কোথায় পাবো, 3.70 যার জিপিএ, তার রেকর্ড বা তার সম্পর্কে ডিটেল আমি কোথায় পাবো। তো ইন্ডেক্স ফাইল আমরা দেখতে পাচ্ছি 3.70 বলতে আসলে বোঝাচ্ছে রো 3 কে, আমাকে বলা হচ্ছে 3.70 মানে হচ্ছে রো 3, তার মানে আমি বুঝলাম এটা 3 নাম্বার রেকর্ডের কথা বলা হচ্ছে। তাহলে আমি খুব সহজেই 3 নাম্বার রেকর্ডে সরাসরি যদি চলে যাই, সেক্ষেত্রে 3.70 সম্পর্কে আমি সব তথ্য জানতে পারবো। ঠিক এভাবে ধরো হচ্ছে যার জিপিএ হচ্ছে 4.75, যদিও একাধিক থাকতে পারে, সো একাধিক থাকলে আমি সেক্ষেত্রে ওইভাবে করে কি দিয়ে রাখবো, মানে এখানে পয়েন্টারগুলো দিয়ে রাখবো। 4.5 বা 4 মনে করো 7 একাধিক স্টুডেন্ট পাইছে, সেক্ষেত্রে আমি 4.7 একটা হচ্ছে রো 1, আরেকটা রো 2, আরেকটা রো 3 এভাবে দিয়ে রাখবো, ঠিক আছে। তো দেখো,
ধরো হচ্ছে 500 জন শিক্ষার্থীর মধ্যে 4.7 যে পাইছে 70 যে পাইছে তার ইনফরমেশন আমি চাচ্ছি, তার রেকর্ড আমি দেখতে চাচ্ছি। তো আমি ইন্ডেক্স ফাইল থেকে যদি সেটা আগে বের করে ফেলি, কারণ ইন্ডেক্স ফাইল থেকে বের করা সহজ, খুব দ্রুত হচ্ছে আমি আউটপুটটা পাবো যেহেতু ডেটা কম। তো আমি ইন্ডেক্স ফাইল থেকে বের করলাম 4.7 যে পাইছে সে হচ্ছে রো 15 কিংবা রো 19। তাহলে আমি সরাসরি এই যে রেজাল্ট টেবিল থেকে সরাসরি যখন রো 19-এ যাব তখন হচ্ছে আমি কি পাবো, আমি হচ্ছে 4.70 যে পাইছে তার সম্পর্কে সবকিছু জানতে পারবো। ঠিক আছে, তাহলে ইন্ডেক্স ফাইলের সাহায্যে আমরা খুব সহজে খুব দ্রুত আমরা ডেটা খুঁজে বের করতে পারি। কথা বোঝা গেছে? তো ইন্ডেক্স ফাইলের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট টেবিলটা তো আছেই, মূল ফাইলটা তো আছেই, পাশাপাশি নতুন একটা ফাইল কিন্তু আবার তৈরি হবে। ঠিক আছে, বা তৈরি করে রাখা হয়, কারণ তথ্য যাতে করে খুব সহজে দ্রুত খুঁজে বের করা যায়। আশা করি জিনিসটা তোমরা বুঝছো। এবার দেখো, ইন্ডেক্স ফাইলের ক্ষেত্রে আমরা আর কয়েকটা বিষয় জানবো। ইন্ডেক্স ফাইলের ক্ষেত্রে কিন্তু ক্রমিক নাম্বারের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, ক্রমিক নাম্বারের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। জাস্ট আমরা যেটা করলাম যে কোনো একটি নির্ধারিত ফিল্ডের উপর ভিত্তি করে মূল টেবিলটাকে অপরিবর্তিত রেখে কোনো একটি ফিল্ডের উপর ভিত্তি করে রেকর্ডগুলোকে আমরা এখানে সাজালাম। ঠিক আছে, এবং পয়েন্টারের সাহায্যে আমি রেকর্ডগুলোকে এখানে নির্দেশ করলাম যে কোনটা কোন রেকর্ড। 2.5 মানে রো 2, তারপর 3.7 মানে হচ্ছে রো 3 ইত্যাদি। ওকে, আশা করি জিনিসটা ক্লিয়ার। এরপর দেখো, ইন্ডেক্সে কোনো রেকর্ড থাকে না, তবে লজিক্যাল অর্ডার থাকে। এই যে ইন্ডেক্সে কোনো রেকর্ড থাকে না তবে লজিক্যাল অর্ডার থাকে, বিষয়টা কি তোমরা একটু দেখো। আমরা অলরেডি সেটা দেখে আসছি। তুমি দেখতে পাচ্ছ ইন্ডেক্স ফাইলে কিন্তু কোনো রেকর্ড নাই, তবে একটা লজিক্যাল অর্ডার আছে। মানে 3.7 দিয়ে রো 3 কে বোঝাচ্ছে, একটা লজিক্যাল অর্ডার আছে। অর্থাৎ তুমি এটার মাধ্যমে কিন্তু বুঝতে পারতেছো যে আসলে রো 2 রো 3 দ্বারা কি বোঝাচ্ছে। ঠিক আছে, তার মানে ইন্ডেক্স ফাইলে কোনো রেকর্ড থাকবে না, লজিক্যাল অর্ডার থাকবে। ওকে, এরপর ইন্ডেক্সের ফলে মূল ডেটা ফাইলে রেকর্ডের ক্রমিক নাম্বারের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এরপর ডেটাবেজে কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন করলে ইন্ডেক্স ফাইল হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে কি হয়, মানে ইন্ডেক্স করা যে ফাইলটা সেটা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। মানে এটা নিচ থেকেই কিন্তু আপডেট হয়ে যাবে, যেটা কিন্তু সর্টিং এর ক্ষেত্রে হতো না। ঠিক আছে, তার মানে যখন ডেটাবেজে কোনো রেকর্ড সংশোধন বা সংযোজন করা হবে তখন ইন্ডেক্স করা যে ফাইলটা সেই ফাইলটা কিন্তু অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। ওকে, এরপর সার্চের সময় ইন্ডেক্স ব্যবহার করলে সময় কম লাগে, কারণ আমি ইন্ডেক্স থেকে খুব সহজে দেখেই আমি মানে যে ইনফরমেশন আমি চাচ্ছি সেই ইনফরমেশনটা খুব সহজে আমি খুঁজে বের করতে পারবো। ঠিক আছে, সো সার্চের সময় ইন্ডেক্স ব্যবহার করলে সময় কি লাগে, কম লাগে। আশা করি জিনিসটা হচ্ছে বুঝছো, তো বুঝার কথা। এরপর দেখো, এরপর হচ্ছে আমরা এখানে সর্টিং ভার্সেস ইন্ডেক্সিং এখানে দেখতে পাচ্ছি। যেমন এখানে কাজ কি দেখো, সর্টিং এর কাজ হচ্ছে রেকর্ডগুলোকে নির্দিষ্ট ফিল্ড অনুযায়ী সাজায়, আর তোমার ইন্ডেক্সিং এর ক্ষেত্রে নির্দিষ্ট ফিল্ডের মান ও রেকর্ডের ঠিকানা সাজিয়ে রাখে। নির্দিষ্ট ফিল্ডের মান এবং রেকর্ডের ঠিকানা সাজিয়ে রাখে। এরপর মূল টেবিলের ক্ষেত্রে টেবিল পরিবর্তন হয় না, শুধু আউটপুট সাজে। যেটা বললাম, সর্টিং এর ক্ষেত্রে কিন্তু মূল টেবিলটা পরিবর্তন হয় না। হ্যাঁ, এটা মাথায় রাখবা, মূল টেবিলটা পরিবর্তন হয় না, কিন্তু ওই আউটপুট সাজে। আউটপুট যখন সাজাই তখন কিন্তু রেকর্ডের ক্রমিক নাম্বারের পরিবর্তন হয়। ঠিক আছে, মানে মূল টেবিলের রেকর্ডের যে নাম্বারটা, মূল টেবিলের রেকর্ডের যে নাম্বারটা সেটা কিন্তু পরিবর্তন হবে না। তুমি যখন আউটপুট দেখবা সর্টিং করার পরে, ওই আউটপুটে দেখবে হচ্ছে যে তোমার রেকর্ডের নাম্বারগুলো পরিবর্তন হয়ে গেছে। এরপর টেবিল পরিবর্তন হয় না, শুধু ইন্ডেক্স ফাইল তৈরি হয়। এরপর কোনো ফাইল আলাদা মানে তোমার তৈরি হয় না, সর্টিং করার ফলে কোনো ফাইল তৈরি হয় না, কিন্তু ইন্ডেক্সের ক্ষেত্রে আলাদা একটা ফাইল তৈরি হয়। ঠিক আছে, এরপর নতুন রেকর্ড যদি আমরা যুক্ত করি সর্টিং এর ক্ষেত্রে সেটা অটোমেটিক্যালি আপডেট হয় না। ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু ইন্ডেক্স ফাইলটা স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। এরপর আমরা সর্টিং এর ক্ষেত্রে যেটা পাবো, যে আউটপুটটা আমরা পাই সেটা হচ্ছে টেম্পোরারি, অর্থাৎ সেটা সাময়িক সময়ের জন্য, আগেই বলে আসছি। এবং ইন্ডেক্সের ক্ষেত্রে যে ফাইলটা সেটা কিন্তু পার্মানেন্ট, মানে একটা স্থায়ী একটা ফাইল এটা। ঠিক আছে, ওকে। এরপরে তোমার সুবিধা হচ্ছে সাজানো রেজাল্ট দেখা সহজ,
সর্টিং এর মাধ্যমে। আর ইন্ডেক্সিং এর সুবিধা হচ্ছে সার্চ, ফিল্টারিং, জয়েন খুব দ্রুত করা হয়। ঠিক আছে? তো আশা করি ব্যাপারগুলো সম্পর্কে তোমরা একটা প্রপার আইডিয়া পাইছো। এখন ইন্ডেক্সিং এবং সর্টিং থেকে যদি প্রশ্ন আসে তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবা। তো পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ডেটা টাইপ নিয়ে। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।